أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تسعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم রোজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ আমাদের নতুন পথ চলা এই চমৎকার আয়োজনে সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রোজ একাডেমি যেমন অফলাইনে এই প্রথম সেমিনার করছে, আমিও আমার জীবনে আপনাদের মতো এত সম্মানিত, এত জ্ঞানীদের মাঝে এই প্রথম কথা বলেছি অনেক, কিন্তু আপনাদের মতো এত ওয়েটফুল, এত সম্মানিত ব্যক্তিদের সামনে আমার মনে হচ্ছে আপনাদের সামনেই প্রথম। এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করছি যেন আমরা আমাদের নির্দিষ্ট টপিকের উপর আলোচনা করতে পারি এবং সবাই সেখান থেকে উপকৃত হতে পারি। আমার বিষয়টা বিপ্লব সম্পৃক্ত বিষয়। ব্যাপারটা এমন যে আমি একটা লম্বা সময় বিপ্লবের সাথে ছিলাম, আমার দেশে এসেছি, সৌভাগ্য যে আমার দেশেও বিপ্লব হয়েছে এবং আমি সেই বিপ্লবে 5 তারিখে কাজলায় একদম গোলাগুলির সামনে ছিলাম। সুতরাং আমার বক্তব্যটা হচ্ছে বিপ্লব রিলেটেড এবং আমি সেভাবেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কারণ হচ্ছে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের বহু হাজার মানুষ, যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমরা যেটা পেয়েছি, এটাকে আমরা ইসলামী বিপ্লব বলতে না পারলেও এটা একটা বিপ্লব। এটার প্রয়োজন ছিল, এটাকে কাজে লাগাতে হবে। সে জায়গায় এসে আমি আশা করছি আমাদের এখানে এমন কেউ নেই যে পরিবর্তিত বাংলাদেশে আপনি আগের চেয়ে আরেকটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, এমন কেউ নেই। এবং আমার মনে হয় আমরা সবাই কষ্ট পাবো এ ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিপ্লব যদি কোনো কারণে বেহাত হয়ে যায়, হাতছাড়া হয়ে যায় এবং কোনো কারণে যদি এটার উদ্দেশ্য ব্যাহত হয়। কিন্তু ঠিক যে সময় দাঁড়িয়ে আছি আমরা, সেই সময়টা এত গুরুত্বপূর্ণ যে প্রতিটি মুহূর্তে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মতো চলছে আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন চাল। আমাদের অবচেতন মনে আমার এই দেশ হারিয়ে যেতে পারে বহুদূর, আবার আমাদের বিচক্ষণতার মাধ্যমে এই সময়টাতে আমরা এগিয়ে যেতে পারি অনেক দূর। সুতরাং এই সময়টাতে আমরা খুব রিল্যাক্সে থাকার কোনো সুযোগ নেই। আমরা কাজ করতে হবে আমাদের দেশের জন্য। আমরা জীবন বাজি রেখে, আমাদের অনেকে আছে যারা জীবন বাজি রেখে জীবন শেষ করে গেছে, এতটুকু পরিবর্তন দেখেনি। আমরা পরিবর্তন পেয়েছি মানে আমরা গিফট পেয়ে গেছি। এখন আমাদের ত্যাগ স্বীকার করার সময়। কিন্তু বিপ্লবের পরে আমাদের সেই চেতনাগুলো না থাকার কারণে আমাদের বিপ্লব বেহাত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বিপ্লব এর কনসেপ্ট আছে আপনাদের সবার কাছে ক্লিয়ার, এক একজন এক একভাবে দেখেন। কিন্তু আমি মনে করি ছোট্ট পরিসরে আমি আমার মতো বলি যে ন্যায্যতার জন্য, প্রত্যেক ন্যায্য দাবির জন্য প্রতিষ্ঠিত যে ব্যবস্থা আছে, যারা ন্যায্য দাবিকে ভ্রুক্ষেপ করতেছে না, মানুষের অধিকারকে দিচ্ছে না, বৈষম্য করছে, প্রতিষ্ঠিত ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে বিপ্লব। এবং বেহাত বলতে যদি আমরা চিন্তা করি তাহলে বেহাত হওয়া মানে হচ্ছে হাতছাড়া হয়ে যাওয়া অথবা বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হওয়া। সুতরাং আমার আলোচনার বিষয়টা এখানে। প্রশ্ন হচ্ছে বিপ্লব বেহাত হয় কিভাবে, এর কারণসমূহ আলোচনা করতে গেলে আমি শুরুতেই কমনলি কয়েকটা কারণ বলবো, এরপর আরব বিশ্বের যে রাষ্ট্রগুলোতে বিপ্লব হয়েছে সাম্প্রতিক সেগুলোর বাস্তবতা বলবো এবং স্বচক্ষে মিশরে যা দেখেছি তা বলবো। এই সবগুলো মিলিয়ে আমার পক্ষ থেকে বিপ্লব বেহাত হওয়ার কারণগুলো চলে আসবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যদি বিপ্লব বেহাত হওয়ার কারণ নিয়ে আলোচনা করি তাহলে আমি প্রথমে আলোচনা করব আংশিক বিপ্লবকে পূর্ণাঙ্গ বিপ্লব মনে করা। এটা বিপ্লব বেহাত হয়ে যাওয়ার একটা কারণ এবং গুরুত্বপূর্ণ কারণ। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি প্রথমে নিয়ে এসেছি এটা। অর্থাৎ যখনই আমরা আংশিক বিপ্লবকে পূর্ণাঙ্গ বিপ্লব মনে করি তখন প্রকৃত অর্থে আমরা
আমাদের যে সিরিয়াসনেস, আমাদের যে ঐক্য, আমাদের যে ত্যাগের মানসিকতা সেটা দুর্বল হয়ে যায়। আর সেই সুযোগে ষড়যন্ত্রকারীরা আমাদের বিপ্লবকে আমাদের থেকে ছিনিয়ে নেয়। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটার ব্যাপারে আপনি যদি চিন্তা করেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, উহুদ যুদ্ধে ইমানের দুর্বলতা ছিল না। উহুদ যুদ্ধে রাসূলের আনুগত্যে হঠাৎ করে ভাটা পড়ে গেছে ব্যাপারটা তা না, বরং ব্যাপারটা ছিল এটা যে মুজাহিদরা ভেবেই নিয়েছিল যুদ্ধ বুঝি শেষ হয়ে গেছে। তার মানে বিপ্লব শেষ হওয়ার আগেই, যুদ্ধ শেষ হওয়ার আগেই তারা ধরে নিয়েছে যুদ্ধ শেষ হয়ে গেছে। এজন্য পরিণতি কি হয়েছে? ইজ তুসাইদুনা ওয়ালা তালবুনা আলা আহাদিন ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, যে তোমরা যখন পাহাড়ের দিকে পালাচ্ছিলে আর রাসূল পেছন দিক থেকে তোমাদেরকে ডাকছিল। দৃশ্যটা কল্পনা করেন, যে সাহাবীরা নিজের জীবনের সব মায়া ত্যাগ করে রাসূলকে বাঁচাতে চায়, যে সাহাবীরা ইমানের কারণে দেশ ত্যাগ করেছে, যে সাহাবীরা সব কিছু ত্যাগ করেছে, সেই সাহাবীরা যুদ্ধের ভয়াবহতায় পালাচ্ছে কোন দিকে? পাহাড়ের দিকে। এটা হচ্ছে এই জন্য যে বিপ্লবটা শেষ হওয়ার আগেই ধরে নিয়েছে এই বিপ্লব শেষ হয়ে গেছে। বিষয়টা এরকম যে আমরা আমাদের পুরাতন মডেলের একটা কম্পিউটার ব্যবহার করে শান্তি পাচ্ছি না, গতিহীন, এবং আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত মানের সার্ভিস দিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিলাম এটা সংস্কার করতে হবে। সেই সংস্কার করতে গিয়ে আমি দেখলাম যে সমস্ত সমস্যার এই মূল কারণ হচ্ছে এখানে মনিটর আমাকে দেখাচ্ছে সমস্যাগুলো। সুতরাং এই মনিটরটা চেঞ্জ করে অনেক দামি একটা মনিটর নিয়ে আসতে হবে। এই বলে আমরা ভেবেছি যে আমার কম্পিউটার চেঞ্জ হয়ে গেছে। আসলে কি তাই? না। যুগ যুগ ধরে যেই সিস্টেম ডেভেলপ হয়, সেই সিস্টেমের কাছে একটা প্রধানমন্ত্রী বড় ব্যাপার না। তার কিছু ব্যাপার আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে সংস্কার করতে হবে সিস্টেমটা। আপনার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রামিংগুলো ব্যাপারে যদি আপনি কাজ না করেন, শুধু মনিটর চেঞ্জ করে এই বিপ্লব প্রাথমিক ধাপ শেষ হবে, কিন্তু পূর্ণাঙ্গ বিপ্লব হবে না। কিন্তু আমাদের কাছে মনে হয় ব্যাপারটা সেরকমই। এটা হয়ে গেলে আমাদের কি হয়? আমরা ভোগ করতে চাই। যেমন সাহাবায়ে কেরাম চিন্তা করছে যুদ্ধ যেহেতু শেষ, এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে থেকে যে গিফট গনিমত নেওয়ার সময়, তাই না? এভাবে 5 তারিখের পরে আমরা অনেকেই চিন্তা করা শুরু করেছি যে আমরা কিভাবে কি সুবিধাটা নেব। না, এটা ভুল। আবার প্রতিপক্ষের অনুপস্থিতিতে আমরা ভাবছি আমাদেরকে মোকাবেলা করার কেউ নেই। এতে কি হয়? আমাদের বিজয়ের ব্যাপারে একটা নিশ্চিন্ত মনোভাব তৈরি হয়, একটু খামখেয়ালি তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 25 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত। যে আল্লাহ বহু জায়গায় তোমাদেরকে সাহায্য করেছে, কিন্তু হুনাইন যুদ্ধে তোমাদের সংখ্যাধিক্য দেখে তোমরা ভেবেছিলে বিজয় বুঝি তোমাদের নিশ্চিত। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট হচ্ছে পৃথিবী প্রশস্ত হওয়ার পরেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তোমরা চিন্তার পর চিন্তা তোমাদের কাছে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবরও তোমাদের কাছে আসছে। এরকম কঠিন সিচুয়েশনগুলো তোমরা মোকাবেলা করতে হয়েছে। কারণ তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো। টোটাল যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত, বিপ্লব শেষ হওয়ার আগ পর্যন্ত বিপ্লবীরা নিশ্চিন্ত হতে পারে না। আরেকটা সমস্যা আছে, আংশিক বিপ্লবকে পূর্ণাঙ্গ বিপ্লব মনে করার কারণে আমাদের মাঝে বিপ্লবের সেই চেতনা না থাকার কারণে আপনি একটু কল্পনা করেন 5 তারিখ জোহরের সময় আমরা কেমন ছিলাম। নারী পুরুষ, ডান বাম, আমার দলের মানুষ, অন্য দলের মানুষ, পরিচিত অপরিচিত, সবাই একই স্লোগানে একসাথে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি। 5 তারিখ বিজয়টা যখন হয়েছে, আমি সোজা বাসার দিকে চলে আসতেছিলাম। আমি ভাবলাম আজ আনন্দ করার লোকের অভাব হবে না, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, বাসা বাড়িতে লোক খুঁজে পাওয়া যাবে না। আমি এখন একটু বিশ্রাম নিই, কারণ আমাদের বিপ্লবটা এখনো শেষ হয় নাই, আনন্দ করার সময় এখনো আসে নাই। তবে আমি একটা বিষয় মিস করেছিলাম, ঠিক বিকেলবেলা দুপুরবেলার যে জাতীয় ঐক্য বাংলাদেশে আমরা দেখেছি, সংখ্যাগরিষ্ঠ মানুষের এই ঐক্য মনে হয় জীবনে আর আমরা পাবো না। এটা মিস করেছিলাম, এখনো করে। এরপরই শুরু হয়ে গেছে কে কোথায় কিভাবে কোন মেরুকরণে যাবে, অথচ আমাদের বিপ্লবটা শেষ হয়নি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু।
যে তোমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মানো। এখন সবাই আল্লাহ আল্লাহ রাসূলকে মানবে না, কিন্তু পরবর্তী আয়াতে অংশে দেখিয়ে দেওয়া আছে যদি তোমরা পরস্পর বিরোধে লিপ্ত হও তাহলে তোমাদের যেই পাওয়ার, ইউনিটির যে পাওয়ার, সেটা নষ্ট হয়ে যাবে, তাহলে বিপদ তোমাদের দিকে আসবে। এই জন্য আমি আংশিক বিপ্লবকে পূর্ণাঙ্গ বিপ্লব মনে করা, এটাকে বিপ্লব ব্যাহত হওয়ার একেবারে গুরুত্বপূর্ণ এবং প্রায়োরিটি দিয়ে আমি ফার্স্ট কারণ হিসেবে এখানে উল্লেখ করেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে পরাজিত শক্তির ষড়যন্ত্র। পরাজিত শক্তি, আপনি দেখবেন বিপ্লব কিন্তু নির্দিষ্ট সময় আর মানুষকে মেনটেন করে আসে না, হঠাৎ করে চলে আসে। আমরা চিন্তা করেছি এমন হবে, সব বিপ্লবগুলো এরকম হয়েছে। তিউনিসিয়া, যেখানে আরব বিশ্বগুলো সাধারণত শাসকের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস তাদের তৈরি হয় না, সেখানে একটা মানুষ হকার হিসাবে তার যেই অধিকার আছে, বিজনেস অধিকার, সেটা থেকে সে বঞ্চিত হওয়ার কারণে সে শরীরে আগুন দিয়ে দিয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ আল বুআজিজি। এখান থেকে শুরু হয়েছে অস্বাভাবিক বিপ্লব, যেটা আরব বসন্ত বলা হয়। টোটাল আরব বিশ্বে কম্পন সৃষ্টি হয়েছে, অথচ এরকম নির্যাতন তো মানুষ এর আগেও ভোগ করেছে। সুতরাং বিপ্লব যতটা না আমাদের পরিকল্পিতভাবে হয়, এর চেয়ে বেশি শিক্ষা হচ্ছে এখানে আল্লাহ যে জালিমদেরকে যে কোনো মুহূর্তে ধসিয়ে দিতে পারে, সেটার দৃষ্টান্ত হচ্ছে বিপ্লব। সুতরাং সেই জায়গায় এসে আমরা পরাজিত শক্তিও তারাও কল্পনা করে না কিভাবে হারাবে। আমাদের বাড়ির কাছে সবচেয়ে যে আমাদেরকে জ্বালাতেও, সে দুপুরে খাবার খেতে বসে শুনছে যে আমাদের প্রধানমন্ত্রী আর নেই, সেখান থেকে পালানো। তার মানে সে প্রস্তুত ছিল না। প্রস্তুত না থাকার কারণে সে কল্পনা করতে পারে না যে যৌক্তিকভাবে আমি পরাজিত হয়েছি। একটা অংশ স্বপ্ন দেখে যে আবার ফিরে আসবে, যদিও পৃথিবীটা খুবই বিরল আসে, সে ক্যাটাগরির লোক আসে, কিন্তু একই মনিটর আর আসে না। সুতরাং তারা স্বপ্ন দেখতে শুরু করে। আরেকটা অংশ, অর্থাৎ তাদের টোটাল অংশ চায় যে আমরা ফিরে আসতে পারি আর না পারি, পরিবর্তিত বাংলাদেশ বা যে কোনো দেশ, যারা আমাদেরকে পরাজিত করেছে তারা যেন শান্তিতে না থাকে, এবং এর জন্য তারা ইনভেস্ট করে, তারা সাপোর্ট করে, অর্থনৈতিক চরম বিপর্যয়কে তারা এনজয় করে, এবং যদি দেশে গৃহযুদ্ধ লেগে যায় তারাও সেটা উপভোগ করে। পরাশক্তি যদি সরাসরি কোনো কারণে হামলা করে, সেখানেও তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এর কারণ হচ্ছে আমাকে দিলে না তোকেও দেব না। সুতরাং পরাজিত শক্তিকে কখনো ছোটো খাটোভাবে দেখা যাবে না। তাহলে আমার প্রথমটা সমাধান হচ্ছে বিপ্লব শেষ হওয়ার আগে বিপ্লবীরা নিশ্চিন্ত হতে পারে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে পরাজিত শক্তিকে কোনোভাবে খাটো করে দেখা যাবে না। পরাজিত শক্তি আমাদেরই একটা অংশ। সুতরাং অপরাধীদেরকে অপরাধের কাতারে নিতে হবে, অন্যদেরকে সংশোধন করে নিতে হবে। না হলে ওদেরকে ওদের জায়গায় রেখে আপনি আপনার ষড়যন্ত্রের ধারাটা কি থাকবে, অব্যাহত থাকবে। এবং ওরা সুযোগ পেলে, যেহেতু আপনি আদর্শিকভাবে তাদেরকে মোটিভেট করতে পারলেন না, তারা কিন্তু জলেম থেকেই গেল, আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে সুযোগ পেলে। সেই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। তৃতীয় যে ব্যাপারটাকে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তির নির্লজ্জ হস্তক্ষেপ। বিপ্লব মানে হচ্ছে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। আর গোটা পৃথিবীতে বিভিন্ন দেশ, পরাশক্তিগুলো কোথাও ঘোলাটে পরিবেশ সৃষ্টি হলে সেখান থেকে কিভাবে নিজের দেশের নিজের আদর্শের স্বার্থটা নিয়ে নেওয়া যায়, এই জন্য তাদের অনেক ব্যবস্থাপনা আছে। এটা করবেই, এটা কমন। কিন্তু আনকমন একটা ব্যাপার আছে। যদি কোনো কারণে আমার এই দেশ কারো মেরুকরণে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা আঞ্চলিক শক্তির জন্য হোক অথবা পরাশক্তির জন্য হোক, তখন তারা তাদের স্বাভাবিক কূটনীতির ভাষাকে ভায়োলেট করে তারা নির্লজ্জভাবে আমার দেশের উপর হস্তক্ষেপ করার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর এটাকে পরাজিত শক্তিরা সাপোর্ট দেবে। এটা কিছু এক্সাম্পল আমরা সামনে পাবো। সুতরাং প্রতিটি মুহূর্তে আমার বিপ্লবীরা যখন ঘুমায় রাতে, তখন পৃথিবীর বহু দেশ আছে যে দেশের দিন, এবং তারা সেই সময় বসে আমার দেশ নিয়ে ভাবে। তার মানে আমরা একটা সময় ঘুমাই, কিন্তু আমার দেশকে নিয়ে ছিনিমিনি খেলার লোকরা 24 ঘন্টায় কোনো না কোনোভাবে সজাগ আছে। আমার কাছে তৃতীয় বিষয় ছিল এটা। সুতরাং এটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শুধুমাত্র আমাদের সামনে যারা আছে তাদের কথা চিন্তা করলে হবে না, গোটা পৃথিবীর খারাপ মানুষগুলো, স্বার্থবাদী মানুষগুলোর কথা ভেবে আমাদেরকে বিপ্লব চূড়ান্ত লেভেল পর্যন্ত নেওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে। তাহলেই কেবল আমাদের প্রচেষ্টাটা হবে, রেজাল্ট যা হবে তার উপর আমরা শুকরিয়া আদায় করব। এরপরে চতুর্থ যে ব্যাপারটা, এটা বিপ্লব বেহাত কেউ কেউ মনে করে, কিন্তু আমি মনে করি না। সেটা হচ্ছে
সূচনাকারী বা নেতৃত্বকারীদের চেয়ে শক্তিশালী বিপ্লবের সহায়ক কোনো শক্তি থাকলে, ফর এক্সাম্পল বাংলাদেশে বিএনপি আছে, জামায়াত ইসলাম আছে, মিশরে মুসলিম ব্রাদারহুড ছিল, আছে না? এরা যুগ যুগ ধরে রাজনীতি করে আসতেছে, ওই সরকারের বিরুদ্ধে কাজ করতেছে, জুলুম নির্যাতন সহ্য করতেছে, প্রতিবাদ করতেছে। কিন্তু যিনি গায়ে আগুন দিয়ে দিলেন অথবা নেতৃত্ব দিলেন অথবা স্লোগান দিলেন অথবা যার কারণে বিপ্লবটা সংগঠিত হয়েছে, তিনি যদি পুরোটা ক্রেডিট নিজে নিতে চান এবং অন্যরা কিছু নিলেই কষ্ট পান, এটাকে বিপ্লব বেহাত হয়ে গেছে মনে করেন, তাহলে এটা একটা সমস্যা। কারণ বিপ্লবের ফাউন্ডেশন, পিলার, ভীমগুলো, ক্ষেত্রবিশেষ ছাদও তৈরি করেছে ওরা, আর শেষে এসে তৈরি হয়েছে ওয়াল, দেয়াল। সুতরাং বিপ্লবের একটা অংশ তারা পেয়ে যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কতটুকু পাবে, কতটুকু পাওয়া যৌক্তিক, কতটুকু সংস্কার হওয়া উচিত, সে বিষয়গুলোতে এসে আমাদের কাজ করতে হবে। কিন্তু কোনোভাবেই আমরা আজকে নেতৃত্ব দিয়েছি বলে সব কিছু আমরা নিয়ে নেব, এটা একটা সমস্যা। সুতরাং প্রত্যেকের অংশ অনুযায়ী পেয়ে যাবে। আমি তো চিন্তা করি বিপ্লবের পরে যদি আপনি একদিনের জন্য কোনো সুখ ভোগ করেন, এই সুখটা বিসর্জন দেন, উৎসর্গ করেন আমার জাতির জন্য, কারণ এটা তো আপনার একার বিপ্লব ছিল না, কোনো একক দলের বিপ্লব ছিল না, সব মানুষের বিপ্লব ছিল, তাদের কারণেই আমরা পেয়েছি। সুতরাং যা পাওয়ার তার সাথে একটু কম নেন, কিন্তু আমরা চাই পুরোটা নিতে। আবার অন্য কেউ যৌক্তিকভাবে কোনো অংশ যদি সুবিধা পেয়ে যায়, আমরা দিতে চাই না। মনে রাখবেন, এটা আমার প্ল্যানের বিপ্লব না। হ্যাঁ, আমার প্ল্যানে আরও সুন্দর বাংলাদেশ হবে, সেটার জন্য আপনি এটাকে প্রথম ধাপ হিসাবে নেন, এখানে বসে কাজ করে পরবর্তী ধাপকে কিভাবে বিজয় করা যায় সেই সুযোগটা নেন। কিন্তু এখনই যদি আপনি কুক্ষিগত করতে চান, এই বিপ্লব থাকবে না। সুতরাং বিপ্লব যদি যৌক্তিকভাবে কোনো শক্তি, যে বিপ্লবের সহায়ক শক্তি যদি এটা সুবিধা পায়, খুব কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, এটাকে কাজে লাগিয়ে সামনের দিকে যেতে হবে। তাহলে মৌলিকভাবে কমন বিষয় ছিল আমার কাছে এই বিষয়গুলো। এরপরে আমি আরব বিশ্ব নিয়ে, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা আরব বিশ্বের অভিজ্ঞতা নিয়ে একটু কাজ করতে চাই, কথা বলতে চাই। আরব বিশ্বে বিপ্লব শুরু হয়েছে 2010 সালে, 17ই ডিসেম্বর তিউনিসিয়াতে। 2010 সালে সেখানে মোহাম্মদ আলবু আজিজি যখন তার গায়ে আগুন দিয়ে দিয়েছে, তখনই বিপ্লব শুরু হয়েছে। আমরা মিশরে বসে টেলিভিশনের দৃশ্য দেখতে আমাদের কাছে অবাক লাগতো, যেখানে মিশরীয়দের সাথে আমরা হাঁটলে গোয়েন্দারা দৃষ্টি দিত, যেখানে আমরা কয়েকজন একসাথে হাঁটলে ভয় পেতাম, যেখানে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের নামটা বাংলায় নিতেও আমাদের ভয় লাগতো। কোনো কারণে গোয়েন্দা যদি শুনতে পারে যে প্রেসিডেন্টের নাম নেওয়া হয়েছে, সে কিন্তু আমাকে মার্ক করবে। তখন আমরা হোসনি মুবারকের নাম কিন্তু কখনো নিতাম না। আমরা হোসনি মুবারকের নাম নিতাম কিভাবে জানেন? আমরা তাকে মামা ডাকতাম, অর্থাৎ যখনই তার নামটা আসতো তখন বলতাম মামা এই করেছে, মামা সে করেছে। কারণ মুবারক শব্দটা যদি গোয়েন্দারা শুনতে পারে তাহলে বিপদ আছে। এবং ওরা শুধু প্রযুক্তি দিয়ে করে তা না, ওরা একদম চোখ দিয়ে পুরো শহরটাকে মনিটরিং করে, এরকম ব্যবস্থাপনা তাদের আছে। প্রযুক্তি তো আছে, ইভেন প্রত্যেকটা গোয়েন্দা প্রধানও মনে করে তার পেছনে মুবারকের আরেকটা গোয়েন্দা আছে, প্রত্যেকটা গোয়েন্দাও মনে করে। অর্থাৎ কেউ কাউকে নিরাপদ মনে করে না। এমন একটা রাষ্ট্রে এমন একটা রাষ্ট্র, এমন প্রকারের রাষ্ট্রে হাজার হাজার মানুষ লং টাইম রাস্তায় বিক্ষোভ করতেছে, এটা সত্যি আমাদের কাছে ভালো লাগতো। আমরা টেলিভিশনের সামনে বসে থাকতাম, আমাদের বিশাল হল রুম ছিল টেলিভিশনের। এটা দিয়ে আন্দোলিত হয়েছে গোটা আরব বিশ্ব, যে তাহলে আমাদেরকে পশুর মতো থাকতে হবে না, কোনো কথা বলা যাবে না, চারটা দিবে তাই খাবো, সস্তা রুটি দিবে রুটি দিয়ে খেয়ে আমাদের চলতে হবে, রাজনীতি করা যাবে না। কোনো মিশরীয়দের সাথে আমাদের কথা বলা দোষের ছিল, কারণ তারা যদি আমাদের কাছ থেকে বহির্বিশ্বের রাজনীতি শিখে যায়, এজন্য আমরা আমাদের সাথে কথা বলতে পারবো। আমাদের হোস্টেলে ওরা ঢুকতে পারবে না, ওদের ঢোকা টোটালি নিষেধ ছিল। আমরা রিকোয়েস্ট করলো না, কোনো মিশরই আমাদের হোস্টেলে ঢুকতে পারবে না। অর্থাৎ আমাদের সাথে তাদের কোনো সময় কাটানোর সুযোগ নেই, কারণ রাজনীতি চর্চা হবে। এমন একটা দেশে যখন আন্দোলন শুরু হয়, তখন 17ই ডিসেম্বর সেই আগুন ধরিয়ে দেয় এবং 5ই জানুয়ারি আমাদের এই ইনফরমেশনগুলো থেকে কিছু ইনফরমেশন আপনাদের কুইজে আসবে, 10টা কুইজ আছে, এজন্য খেয়াল রাখবেন আশা করি। 5ই জানুয়ারি সে নিহত হয় এবং আন্দোলন আরও বেশি চাঙ্গা হয়। 14 জানুয়ারি 28 দিনের ব্যবধানে জয়নাল আবেদিন বেন আলী 23 বছর ক্ষমতা থাকার পরে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি ছিলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে সমাধান কি হয়ে গেছে? না, মনিটর চেঞ্জ হয়েছে, সিস্টেম। আপনি যদি এত বছর পরে আজকে আমাকে প্রশ্ন করেন, আমি বলবো খুব বেশি পরিবর্তন হয়নি।
কেন পরিবর্তন হয়নি? কারণ স্বাভাবিকভাবে যুগ যুগ ধরে আন্দোলন করে আসতেছিল সেখানে আন্নাহাদা পার্টি, যেটা মুসলিম ব্রাদারহুডের মিত্র পার্টি। রশিদ আল গানুশি সেই দলের প্রধান। তারা নির্বাচিত হয়েছে। যখনই তারা নির্বাচিত হয়েছে, বিপ্লবের অন্য অংশ এবং পরাজিত শক্তি চিন্তা করা শুরু করেছে, না না না, বিপ্লবটা হাত ছাড়া হয়ে গেছে। আসলে কি তাই? না, কিন্তু হয়েছে তাই। কারণ ডানপন্থীদেরকে তারা সহ্য করতে পারে না। তখন কি হয়েছে? এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে রশিদ গানুশি তার নির্বাচিত পাওয়ারকে বিসর্জন দিয়েছে জাতির জন্য, যে ঠিক আছে, জাতীয় ঐক্য তৈরি করা হোক। এত কিছু ত্যাগ করার পরে তুলনামূলক 6টা রাষ্ট্রে আন্দোলন হয়েছিল, জোরালো আন্দোলন। সেই 6টা রাষ্ট্রের ভিতরে তিউনিসিয়া তুলনামূলক ভালো আছে এখন পর্যন্ত। আর বাকি দেশগুলোর অবস্থা দেখেন। এরপরে শুরু হয়েছে ইয়ামেন। ইয়ামেনে কি হয়েছে? 2011 সালের জানুয়ারিতেই, এর আগেই মিশর শুরু হয়েছে। মিশরটাকে নিয়ে আমি আলাদা করে কথা বলবো, দেখে আমি নিয়ে আসি না, এখানে শেষে নিয়ে আসবো। 2011 সালের জানুয়ারিতে মিশর আর তিউনিসিয়া থেকে অনুপ্রাণিত হয়ে তারা আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনকে সহ্য করতে পারেনি ওই শাসক গোষ্ঠী। লম্বা সময় আন্দোলন করতে হয়েছে এবং ক্ষেত্র বিশেষ এটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে গিয়েছে। সশস্ত্র সংগ্রামের যৌক্তিকতা তুলে ধরেছে। 3 জুন শুরু হয়েছে জানুয়ারিতে। জুনের 3 তারিখ রাষ্ট্রপতি ভবনে একটা বোম রাখা হয়েছে এবং সেটার মাধ্যমে আলী আবদুল্লাহ সালেহি, যিনি ইয়ামেনের শাসক ছিলেন, তিনি প্রায় 80% পোড়া গেছে। আমরা টেলিভিশনে দেখে অবাক হই যে এই লোক কেমনে আবার বেঁচে থাকলো। অর্থাৎ প্রেসিডেন্ট সরাসরি একদম পুড়ে গেছে। তাকে সৌদি আরব নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এরপরে সহজে এটা শেষ হয়নি। ধীরে ধীরে হুসি বিদ্রোহী, যাকে আমরা বাংলায় হুতি বিদ্রোহী বলি, এরা ইরান সমর্থিত, সুসংগঠিত হওয়ার কারণে এবং নির্যাতনের কারণে তাদের প্রতি মানুষের সিম্পিতি তৈরি হয়েছে। তারা ধীরে ধীরে 2014 সালে ইয়ামেনের রাজধানী সানা এটা দখল করেছে এবং এখন পর্যন্ত ইয়েমেনের সবচাইতে বেশি অংশকে দখল করে তারা শাসন করতেছে। এবং ইরান সমর্থিত হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে ইরানের যে মেরুকরণ আছে, সেই মেরুকরণে ইরানের নির্দেশে তারা চলে। যার রেজাল্ট হচ্ছে, ইরান যখন সিদ্ধান্ত নিয়েছে গাজাকে সাপোর্ট করবে, ঠিক সেই সময় হুসি বিদ্রোহীরা সেখান থেকে ইসরায়েল আক্রমণ করা এবং সমুদ্রে আমেরিকা, ইসরায়েল এই দেশগুলোর জাহাজকে আক্রমণ করছে। তার মানে হচ্ছে ইয়ামেনও এখন পর্যন্ত সমাধান হয়নি। সুন্নি শাসক জুলুমের সর্বোচ্চ লেভেলে যাওয়ার কারণে সুবিধা নিয়ে নিচ্ছে কারা? শিয়ারা। কিন্তু আমাদের শাসক গোষ্ঠীর সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিনিময়ে সেখানে একটা তৈরি হয়েছে, কিন্তু পুরো রাষ্ট্র এখন পর্যন্ত কারো হাতে নেই। এরপরে বাহরাইন, 14 ফেব্রুয়ারি বাহরাইন আন্দোলন শুরু হয়। আপনারা জানেন যে বাহরাইন হচ্ছে সৌদি আরবের সীমান্ত রাষ্ট্র। এখানে আন্দোলনটা শুরু করে শিয়া সংখ্যাগরিষ্ঠ একটা দল, অর্থাৎ শিয়াদের একটা দল, খুবই বড়, এবং সুন্নিদের ছোট ছোট কিছু দল যারা সরকারের প্রতি খুব বেশি বিক্ষুব্ধ। এরা শুরু করে আন্দোলন ভালোই জমছিল, কিন্তু সৌদি আরব চিন্তা করেছে এই আন্দোলন যদি সফল হয় তাহলে সফল হবে কারা? শিয়ারা। আর আমার নাকের ডগায় শিয়ারা চলে আসবে, এটা তো মেনে নেওয়া যায় না। সুতরাং আঞ্চলিক মেরুকরণের জন্য আঞ্চলিক শক্তি সৌদি আরব এই আন্দোলনে সরাসরি নির্লজ্জ হস্তক্ষেপ করেছে। করে কি করেছে? ট্যাঙ্ক বহর পাঠিয়ে দিয়ে এই আন্দোলনকে দমিয়ে দিয়েছে। তাহলে সেখানেও আন্দোলন হয়েছে, কিন্তু সফল হতে পারেনি। এরপরে লিবিয়ার কথা আপনারা জানেন। এখানে সরাসরি পরাশক্তিগুলোর হস্তক্ষেপ ছিল, নির্লজ্জ হস্তক্ষেপ ছিল। 15 ফেব্রুয়ারি 2011 সালে একজন মানবাধিকার কর্মী গ্রেপ্তার হওয়ার কারণে আন্দোলন শুরু হয় বেনগাজিতে, একটা গুরুত্বপূর্ণ শহর। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানবাধিকার কর্মীকে প্রথম গ্রেপ্তার হলো? না। কিন্তু কেন হয়েছে আন্দোলন হয়েছে? তিউনিসিয়া শুরু করেছে, মিশর করেছে, একটা জোয়ার তৈরি হয়েছে, আর পাশাপাশি এটাকে সুযোগ কাজে লাগিয়ে পরাশক্তিগুলো সরাসরি হস্তক্ষেপ করেছে। এর বিনিময়ে আন্দোলন সেখানে শুরু হয়েছে এবং এই আন্দোলন উইদিন শর্ট টাইম, অল্প সময়ের ব্যবধানে সশস্ত্র আন্দোলনের রূপ নিয়েছে। মাত্র 23 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি শুরু হলো, 23 থেকে 27 বিভিন্ন জায়গায়
সশস্ত্র আক্রমণ শুরু হয়ে গেছে। এবং এভাবে শুরু করে 20 অক্টোবর পর্যন্ত চলে। বিভিন্ন এলাকা দখল করে। মজার ব্যাপার হচ্ছে, যখন এলাকাগুলো দখল করে তখন মনে হচ্ছিল মুসলিম মুজাহিদ বাহিনীরা এগুলো দখল করছে এবং শেষ পর্যন্ত এটা একটা ইসলামিক রাষ্ট্র হবে। কিন্তু আজ পর্যন্ত সেখানে শাসন করে যাচ্ছে কারা? ধর্মনিরপেক্ষবাদের লোকেরা। বিপ্লব বিহাত হয়ে যায়, যুদ্ধের ময়দান থেকে হয়ে যেতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে, কারণ তাদেরকে ব্যবহার করেছে পরাশক্তি, অথচ রেজাল্টের সময় তাদের আর কোনো সুবিধা নেই। 20 অক্টোবর 2011 সালে গাদ্দাফিকে তার জন্মভূমি সিরতে হত্যা করা হয়। আমরা সেই ভিডিওটা দেখেছি যে সে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি ক্ষমতায় ছিলেন কত বছর? 42 বছর। তাহলে 42 বছর ক্ষমতায় থাকায় দাপুটি শাসকও সে আন্দোলনে নিহত হয়েছে। কিন্তু সে আন্দোলন শেষ পর্যন্ত কাউকেই খুব বেশি সুখের লিবিয়া উপহার দিতে পারেনি। এরপর সিরিয়া আন্দোলন শুরু হয়েছে 14 মার্চ। সরকার বিরোধী গ্রাফিতি লেখার কারণে শিশুদেরকে গ্রেপ্তার করেছে, আর গ্রেপ্তারের কারণে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। স্বাভাবিকভাবে বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, সে শিয়া সমর্থিত এবং শিয়া গোষ্ঠীর সদস্য হওয়ার কারণে এই আন্দোলনে সংখ্যাগরিষ্ঠ ছিল সুন্নি, শিয়ারাও ছিল একটা অংশ, কারণ এটা জুলুমের বিরুদ্ধে আন্দোলন ছিল। কিন্তু ইরান চিন্তা করেছে, মধ্যপ্রাচ্যে আমি যে মেরুকরণ তৈরি করতে চাই, এই মেরুকরণে অবশ্যই বাশার আল আসাদকে লাগবেই। এর জন্য সে বাশার আল আসাদকে নির্লজ্জভাবে সাপোর্ট দেওয়া শুরু করেছে। এই নির্লজ্জ সাপোর্টের মধ্যে সাপোর্ট করার কারণে বাশার আল আসাদের ওই সিরিয়া প্রত্যেকটা দেয়াল ইটের টুকরা হয়ে গেছে, কিন্তু সে ক্ষমতা ছাড়ে নাই। এবং ইরানের নির্দেশে হেজবুল্লাহ, লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো কিছুর বিনিময়ে বাশার আল আসাদকে রক্ষা করতেই হবে। তারাও সে আমিরের নির্দেশ মেনে বাশার আসাদকে রক্ষা করার জন্য তাদের পুরো গোষ্ঠীকে ব্যবহার করেছে। ব্যবহার করার বিনিময়ে কি হয়েছে? এটা যুদ্ধ হয়েছে। আরব বিশ্ব থেকে অনেক যোদ্ধা এসেছে, সাপোর্ট এসেছে, কিন্তু সেটা টিকতে পারেনি। কেন টিকতে পারেনি? কারণ হচ্ছে লিবিয়ায় যেইভাবে জাতিসংঘের অনুমোদিত সামরিক হস্তক্ষেপের যে ব্যাপারটা ছিল সেটা সেখানে হয়েছে, কিন্তু যেই সিরিয়ায় এই ব্যাপারটা নিয়ে আসা হয়েছে তখনই ইরানের মিত্রশক্তি রাশিয়া ভেটো দিয়েছে। ভেটো দেওয়ার কারণে জাতিসংঘ সমর্থিত কোনো সামরিক হস্তক্ষেপ সিরিয়াতে সম্ভব না। বিনিময়ে যত নির্যাতন বাশার আল আসাদ করেছে কোনো সমস্যা হয়নি। ইভেন শেষ পর্যন্ত 2020 সালে তুরস্ক তাদের বেশ কয়েক ডজন সৈন্য মেরে ফেলার কারণে তারা সরাসরি সিরিয়ার উপর হস্তক্ষেপ করা শুরু করেছে, আক্রমণ শুরু করেছে। কিন্তু রাশিয়া এখানে এসে মধ্যস্থতা করে রাশিয়া আর তুরস্ককে হামলা করতে দিল না, এখানে যুদ্ধবিরতিতে চলে গেল। তার মানে হচ্ছে সিরিয়ার এই বিপ্লবে ইরান এবং রাশিয়া নির্লজ্জ ভূমিকা পালন করেছে। কার পক্ষে? বাশার আসাদের পক্ষে। এভাবে এক একটা বিপ্লব শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ ক্যালকুলেশনে চলে না, বরং আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্যালকুলেশনের মধ্যে পড়ে যায়। তখনই আমাদের এই বিপদগুলো হয়। এর জন্য বিপ্লবীরা অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, কোথায় কখন আমার দেশকে নিয়ে, আমার আন্দোলন নিয়ে কোথায় ষড়যন্ত্র হচ্ছে। আমার হাতে সময় কম, আমরা খুব বেশি বিশ্লেষণে যেতে পারবো না। নিজ চোখে মিশরের বিপ্লব, মিশরে কি দেখেছি? মিশরের বিপ্লবটা শুরু হয়েছে 25শে জানুয়ারি। সেদিন ছিল পুলিশ দিবস, যেখানে পুলিশের স্টেট তৈরি করা হয়েছে, সেখানে পুলিশ দিবসে শুরু হয়েছে আন্দোলন। তার মানে কি? তার মানে বিপ্লব নির্দিষ্ট সময় মেনটেন করে আসে না। যদি এর আগে 17 জানুয়ারি 3 থেকে অনুপ্রাণিত হয়ে এক মিশরীয় তার পার্লামেন্ট ভবনের সামনে শরীরে আগুন দেওয়ার চেষ্টা করেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু চূড়ান্তভাবে বিক্ষোভ শুরু হয়েছে 25শে জানুয়ারি। ফেব্রুয়ারি 2 তারিখ তাহরির স্কোয়ারে আন্দোলনরত মানুষদের উপর নির্মম নির্যাতন করেছে। এই নির্মম নির্যাতনের পরে আন্দোলন আরও চাঙ্গা হয়েছে। ঠিক সেই মুহূর্তে মুসলিম ব্রাদারহুড একটা কৌশল করে বলেছে যে এই বিপ্লবের পরে আমরা ক্ষমতায় আসবো বলে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেটার কোনো যৌক্তিকতা নেই, কারণ এই বিপ্লবের পরে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে আমরা কাউকে প্রার্থী দেব না। এটা বিপ্লব আবার ঘুরে দাঁড়ালো। মুবারকের যৌক্তিকতা
নষ্ট হয়ে গেল তার যেই যুক্তি সে পেশ করেছে। এবং অন্যান্য মানুষ চিন্তা করলো মুসলিম ব্রাদারহুডের অনুপস্থিতিতে আমার সম্ভাবনা আরও বেড়ে যায়, সুতরাং এনার্জি পেল, বিপ্লব সফল হলো। হোসনি মোবারক 10 তারিখে আমরা যখন আশা করতেছিলাম যে সে পদত্যাগের কথা বলবে, সেদিনও ভাষণে সে হঠাৎ করে লৌহ মানব হয়ে গেল। সে বলল, আমি আমার মেয়াদ শেষ না করে আর নামবো না, আমি আমার স্মৃতিচারণ করি। আমি সে সময় তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছিলাম। হঠাৎ ক্লান্তির কারণে আমার ঘুম চলে আসছে। ঘুম থেকে দ্রুত উঠে যাচ্ছিলাম আমাদের হল রুমে যে তার ভাষণ শুনবো, গিয়ে দেখে সবাই বের হয়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, কি অবস্থা, মুবারক কি পদত্যাগ করছে? জিজ্ঞেস করছি আমাদের এখানে আমাদের বাংলাদেশের সুন্নি ভাইরা আছে না, ওরা আমাদেরই ভাই, কিন্তু ওদের একজনকে। সে বলল, আরে না, আপনি মুবারককে চিনলেন না। তার মানে মুবারকরা পছন্দ করে। প্রত্যেক মুসলিম কান্ট্রিতে কোনো না কোনো যেই শাসকই থাকুক, সে মুসলমানদের কোনো না কোনো অংশকে পৃষ্ঠপোষকতা দিবে, এই জন্য যাতে সে বুঝাইতে পারে সে ইসলাম বিরোধী না। সেখানে সেরকম ছিল। আমি তখন হেসে দিয়ে বললাম, লোকটা খুব ভুল করে ফেললো। আন্দোলন আরও চাঙ্গা হয়েছে তার বক্তব্যের পরে। পরের দিনই সেই পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে শারমাল শেখে একটা এলাকায়। এরপরে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেখানে মুসলিম ব্রাদারহুড দেখলো আমার এই ছাড়টাকে দুর্বলতা মনে করে বিপ্লবের পরে রক্তের বিনিময়ে বিপ্লব অর্জিত হয়েছে, কিন্তু ইসরায়েল আর মুবারকের সে প্রেতাত্মারাই আবার ক্ষমতায় আসতেছে। তখন তারা বলল যে আমরা চেয়েছিলাম জনগণের সরকার হবে, কিন্তু যে ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রেসিডেন্ট প্রার্থী দেব। তারা দিয়েছে। তাদের প্রথম যে প্রেসিডেন্ট প্রার্থী ছিল সেটা মুরসি ছিল না, সেটা ছিল খয়রাত শাতের। সে সত্যিকার অর্থে একজন বিপ্লবী নেতা ছিল, যোগ্য নেতা ছিল, কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সতর্কতার জন্য মুরসিকে দেওয়া হয়েছিল, পরে মুরসিকে দিয়ে তারা ক্ষমতায় এসেছে। এতে লাভ হয়েছে কি? লাভ হয়েছে যে এরা অন্তত প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু না। মিশরে বিপ্লবের পরেও 60-70 জনের জাতীয় কোনো কমিটিতে কোটা থাকতো মুসলিম ব্রাদারহুডের জন্য 3 থেকে 5টা। তার মানে তখনও প্রমাণ করার চেষ্টা করতে মুসলিম ব্রাদারহুড আসলে বিচ্ছিন্ন একটা সংগঠন। এজন্য তারা নির্বাচনে এসেছে। নির্বাচনের সময় বহু কিছু ঘটেছে। শেষ পর্যন্ত দেখা গেল যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ দ্বিতীয় পজিশনে আছে মুবারকের আমলের মন্ত্রী থাকা আহমদ শফিক। সে ঠিক মুবারকের কপি। আবার নির্বাচন হলো দুজনের মাঝে। এই নির্বাচনে তারা সিদ্ধান্ত নিয়েছে যেভাবে হোক মুরসিকে পরাজিত করবে। তাহলে বিপ্লবের আগের অবস্থায় আবার চলে গেল। কিন্তু মুসলিম ব্রাদারহুড পরিকল্পিতভাবে প্রত্যেকটা কেন্দ্রে তাদের গণনার ব্যবস্থা রেখে এখন রাত 2টা বাজে তারা ঘোষণা দিয়ে দিয়েছে আমরা এতটা ভোট পেয়েছি, এবং সবগুলো মাঠ দখল করে নিয়েছে, আমরা রেজাল্ট ঘোষণা হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। বাতিল শক্তি চিন্তা করলো যে এই অবস্থায় যদি প্রতিরোধ করতে যায় তাহলে সমস্যা, তাহলে একটা সময় দিতে হবে। ওরা কিন্তু খুবই হতাশ হয় না, চেষ্টা চালিয়ে যায়। ওরা ঘোষণা করলো 17 তারিখের নির্বাচন, রেজাল্ট ঘোষণা হয়েছে 24 তারিখ। এতদিন লাগার কথা না, তাও সামান্য ভোটের ব্যবধানে। আমি সেদিন তাহরির স্কোয়ারে গিয়েছিলাম। একটা জাতি সফল হলে আনন্দে যে উদ্বেলিত হয় আমি সেটা দেখেছি। গোটা জাতি মনে হয় তাহরির স্কোয়ারে চলে আসতে চায়, এরকম বিষয়। কিন্তু তৃতীয় পজিশনে থাকা আহমদ সাব্বাহি সে ক্ষমতা পাওয়ার পরপরই বলল যে সরকার টিকবে 1 বছর, ভবিষ্যৎবাণী করে দিল। কারণ তাদের সব প্ল্যান করা, সম্ভব হলে এখনই মোকাবেলা করতে হবে, সম্ভব না হলে সর্বোচ্চ 1 বছর তাকে রাখতে হবে। শপথ অনুষ্ঠানের পরপরই সে বলে দিল যে সরকারের মেয়াদ সর্বোচ্চ 1 বছর। 1 বছরের মধ্যে তাকে পরাজিত হতে হয়েছে। এর মাঝে কি হয়েছে? অনেকগুলো বিষয় এসেছে। নির্বাচিত প্রেসিডেন্টের চ্যালেঞ্জ সমূহ আমি খুব বেশি ডিটেলস বলতে পারবো না। এখন বিরোধীরা মনে করছে বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হয়েছে, তাদের সাথে যোগ দিয়েছে মুবারকপন্থীরা, পরাজিত শক্তি তাদের সাথে যোগ দিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে নির্বাচিত সরকার ও সামরিক বাহিনীর মাঝে ক্ষমতার দ্বন্দ্ব। যেদিন 17 তারিখ নির্বাচন হচ্ছে, সামরিক সুপ্রিম কাউন্সিল সেখানে একটা আইন পাশ করেছে যে আইনের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করা হয়, এবং এর আগের শাসকরা সামরিক বাহিনী থেকে আসার কারণে ক্ষমতার সিংহভাগ কুক্ষিগত ছিল সামরিক বাহিনীর কাছে। সুতরাং একটা গণতন্ত্রের নির্বাচনের প্রতিনিধিত্বমূলক সরকার সংঘর্ষ জড়িয়ে যায় যে কে কোন ক্ষমতা নেবে, এগুলো নিয়ে সামরিক বাহিনীর সাথে রেগুলার একটা ইন্টারনাল যুদ্ধ তাদের লেগেই থাকতো। ইসরায়েলের অস্বস্তি, ইসরায়েল
যে চুক্তিগুলো করেছে, এই চুক্তিগুলো করেছে স্বৈরশাসকদের সাথে, জনগণ তো এটা পছন্দ করে না। এখন ওই চুক্তিগুলোর কি হবে? আবার ইসরায়েলের সাথে যুদ্ধ করার মতো ক্যাপাসিটি রাখে মিশর, হয়েছেও তাই। এবং হামাসের সাথে সীমান্ত আছে মিশরের। মুসলিম ব্রাদারহুডের মিত্র শক্তি হচ্ছে হামাস। যদি এরা ক্ষমতায় থাকে তাহলে হামাসের কি হবে? হয়েছেও তাই। 1 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতার আগে হামাস ছিল পাথর নির্ভর, আর ক্ষমতার পরে হামাস হয়ে গেছে রকেট নির্ভর। 1 বছরের মাত্র। এটা যদি 5 বছর থেকে 10 বছর হতো তাহলে এটা চলে যেত অনেক দূর। এই অস্বস্তি থেকে ইসরায়েল সারা পৃথিবীতে যত ষড়যন্ত্র করে, এর চাইতে বেশি ষড়যন্ত্র করেছে একা মিশরে। তার পরাশক্তি আমেরিকাকে ব্যবহার করেছে, কিন্তু আমেরিকা সরাসরি আসে নাই। ইসলামী দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি করেছে। আপনারা জানেন যে সেখানে সালাফি মানহাজের আমাদের যে ভাইরা আছে, এটা দাওয়া নির্ভর ছিল, রাজনৈতিক নির্ভর ছিল না। কিন্তু যেই সুযোগ এসেছে, তারা বিপ্লবের বিপক্ষে ছিল একটা বড় অংশ। সুযোগ এসেছে, তাদের কিছু লোক রাজনৈতিক দল তৈরি করেছে, হিজবুন নূর। কিন্তু তারা ভোটে দাঁড়ালে সবাই ভোট দিয়ে দিয়েছে তাদেরকে, ওই যে আমাদের লোক। এতে হয়েছে কি, তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের কিরণক হিসেবে ব্যবহার হয়েছে তারা। সৌদি আরব এবং আমিরাত, এই দুইটা রাষ্ট্র আমেরিকার পৃষ্ঠপোষকতায় মুসলিম ব্রাদারহুডকে পরাজিত করার জন্য এই হিজবুন নূরকে ব্যবহার করেছে। আর হিজবুন নূর দাবিটা কেমন করেছে আমি বলি। হঠাৎ করে ইসলাম চায় কেমন? সংসদে হিজবুন নূরের নায়েবে আমির, আজান চলছে, সাদ কাতাতনি স্পিকার, তিনি বললেন, মুহতারাম বাহিরে আজান হচ্ছে, আমরা নামাজের বিরতি দেব, জামাতে নামাজ পড়বো। কিন্তু সেটা মানলেন না। উনি সংসদে দাঁড়িয়ে টেলিভিশনে সব দেখা যাচ্ছে, উনি আজান দেওয়া শুরু করলেন। তার মানে সংসদকে উনি একদিনে কি করতে চান? ইসলামী করতে চান। এই যে ভাতৃঘাতী সংঘাত তৈরি হওয়ার ভয়ে কিছু পদক্ষেপ মুরসিকে নিতে হয়েছে দ্রুত। কেন? না হলে পরাজিত হতে হবে এদেরকে দিয়ে, স্বৈরশাসককে দিয়ে বা সামরিক বাহিনী দিয়ে পরাজিত হলে তো দুঃখ থাকবে না। কিন্তু যদি আমার ভাইরা আমাকে পরাজিত করার জন্য মাঠে নামে, সমস্যা না। এই জন্য এই আমার যে ভাইরা দ্রুত চায়, তাদের জন্য কি করেছে? দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া লেগেছে। এরপর যা হয়েছে, আলহামদুলিল্লাহ ভাতৃঘাতী সংঘাত হয়নি এবং ভাইরা সম্ভবত সাপোর্টও দিয়েছে কিছু লোক ছাড়া। কিন্তু আলটিমেটলি সামরিক বাহিনী গোটা মিশরের সব আলেম ওলামা এবং খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বৈঠক করেছে। এটা ছিল সম্পূর্ণ নাটক। এর আগের দিন আমেরিকার সেনাপ্রধানের সাথে 2 ঘন্টা কথা বলে সব ফাইনাল হয়ে গেছে। কিন্তু পরের দিন শাইখুল আজহার সহ সবার সাথে একটা মিটিং করেছে। স্পিকারকে কল করা হলো, স্পিকার বলল, আপনি মিটিং করার কে? একটা নির্বাচিত প্রেসিডেন্ট থাকতে আপনি সেনাপ্রধান হয়ে মিটিং করার কে? বলল, আপনার হাতে 2টা অপশন আছে, হয় মিটিংয়ে আসবেন, না হয় গ্রেপ্তার হবেন। বলল, পরেরটা আমার জন্য ভালো। মেনে নেয়নি। কিন্তু আর গোটা আলেম সমাজ একসাথে হয়ে গেছে, সেনাবাহিনী ডাকছে। সুতরাং রাজনীতি এটা অনেক অনেক মারাত্মক ব্যাপার। এটা হচ্ছে, এটা কি বলে, বালাগাতি ব্যাপার। নাহু সরব পড়ে এটা বোঝা যাবে না। এই জায়গায় এসে আমাদের খুব সমস্যা হয়ে যায়। আমরা খুব রাজনীতির খুবই কাঁচা হওয়ার কারণে আমাদের সমস্যা হয়ে যায়। ইসলামী দলগুলোর বিরোধ হয়েছে, এর মাঝে হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপর হয়ে গেছে। সিনাতে সশস্ত্র গোষ্ঠী 3 জন সেনা সদস্যকে গ্রেপ্তার করে অপহরণ করে নিয়ে গেছে। সুযোগ পেলে সবাই মাথা চাড়া দেয়, কীভাবে আগাতে হবে সেটা চিন্তা না, সবাই সবার চিন্তাধারা দিয়ে আগাতে চায়। সশস্ত্র গোষ্ঠীগুলো 3 জন সেনাবাহিনীকে অপহরণ করে নিয়ে গেছে। এটা মুর্শির জন্য খুবই একটা চাপ ছিল। মুর্শি সরাসরি সেখানে চলে গেছে, যে তাদের গোত্র প্রধানদের সাথে বৈঠক করে ওদেরকে উদ্ধার করে এনেছে, তাদের সাথে আশ্বস্ত করে। এরপরে আঞ্চলিক শক্তি ব্যবহার করে পরাশক্তিগুলো তৎপরতা চালিয়েছে, যেটা আমি বললাম, কৃত্রিম সংকট তৈরি করা। যেখানে তেলের দাম পানির দামের চাইতে কম, সেখানে তেল পাওয়া যাচ্ছে না। মুরসির শেষ বক্তব্যটা আমি শুনেছি, সেখানে তিনি বলেছেন, আমার কোনো কিছুর অভাব নেই, অভাব হচ্ছে এখানে কৃত্রিম একটা সংকট তৈরি করা হচ্ছে। এভাবে কৃত্রিম সংকট তৈরি করে এরপরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। এবং এর পরিণতি হচ্ছে, এটা দিনে দুপুরে হাজার হাজার মানুষকে সে শেষ করে দিয়েছে হেলিকপ্টার দিয়ে আক্রমণ করে। কিন্তু তার প্রতিবাদ করার লোক ছিল না। গ্রেপ্তার করে এক জেলখানা থেকে অন্য জেলখানায় নেয়ার পরে সেখানে দেখা গেছে নেয়ার পথে পুরো গাড়িতে আগুন দিয়ে সবাইকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আতঙ্ক তৈরি করার জন্য। এভাবে করে করে অনেক নির্যাতন করেছে। নির্যাতন করার মাধ্যমে এটা শেষ হয়েছে। কিন্তু বিপ্লব বেহাত হয়ে যাওয়ার পরেও আমার কাছে সম্ভাবনা আছে। সম্ভাবনা হচ্ছে, এটা একটা ধারাবাহিক, একটা স্বাভাবিক পদ্ধতি। বিপ্লব বেহাত হবে, সেখান থেকে শিক্ষা নেবে, সেখান থেকে ঘুরে দাঁড়াবে, আবার বিপ্লব হবে, এর চাইতে শক্তিশালীভাবে বিপ্লব হবে। এবং আপনি জানেন যে কিছু মানুষকে হত্যা করেছে, কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের রাজত্ব তৈরি করেছে। প্রতিদিন তো আর মারতেছে না। তাহলে সুযোগ পাইলে এত সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে কেন? কারণ তারা তাদের সিস্টেমে অঘোষিত একটা রাষ্ট্র তৈরি করে ফেলতেছে। একসময় সুযোগ পেলে হয়তো আরও অনেক শক্তিশালী হয়ে তারা দাঁড়িয়ে যাবে। এভাবে করে আমরা যদি চিন্তা করি, তাহলে বিপ্লব বেহাত হলেও
ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে শিক্ষা নিয়ে, তবে বেহাত হওয়ার পরিণতি খুবই ভয়াবহ, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি। এর জন্য আমাদের বিপ্লবীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছি, যে উদ্দেশ্যে আমরা জীবন নিয়ে গুলির সামনে দাঁড়িয়েছি, সেখানে তো আমরা চাইনি কিছু। আজ বিপ্লব শেষ হওয়ার আগেই কেন খুব হিসাব নিকাশ শুরু হয়েছে, এটা করতে দেওয়া যাবে না। সুতরাং এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, আমি আর সামনে বাড়াবো না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপ্লবের যেই সুফল আছে সেটা ভোগ করার তৌফিক দান করুন। এখন আমাদের হাতে আছে শর্ট পরিসরে প্রশ্নোত্তর পর্ব। আমার আলোচনার উপর কেউ যদি প্রশ্ন করতে চান, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা।